আশা করছি সকলে ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা ওয়ার্ডপ্রেস ই-কমার্স স্টোর ব্যবহার করেন তারা প্রোডাক্ট কিভাবে এসইও করবেন সে সম্পর্কিত আজকের ভিডিওটা। সো আপনি যদি কমপ্লিট নুবো হয়ে থাকেন, আজকের এই ভিডিওটা দেখার পর আপনি আপনার প্রোডাক্টের এসইও নিজে থেকেই করতে পারবেন পারফেক্টলি, কারো কোনো হেল্প লাগবে না। আর এখানে শুধুমাত্র অন পেজ এসইও দেখানো হবে, অফ পেজ এসইও পুরো আলাদা একটা ব্যাপার। সো ওটা এখানে দেখানো হবে না। তো চলুন শুরু করি। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক ম্যাথ এসইও একটা প্লাগইন ইনস্টল করা আছে। ওয়ার্ডপ্রেস ই-কমার্স এসইও করার জন্য সবচেয়ে পপুলার দুইটা প্লাগইন আছে, একটা হলো ইওস্ট এসইও প্লাগইন আর একটা হলো র্যাঙ্ক ম্যাথ। আমি দুইটাই ব্যবহার করেছি। র্যাঙ্ক ম্যাথ অনেক বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে এবং অনেক বেশি ভালো মনে হয়েছে ইওস্টের তুলনায়। তাই আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়েই আজকে কাজগুলো করব। আর আমার এক্সিস্টিং একটা সাইডেও দেখতে পাচ্ছেন র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে। প্লাগইনটা কোথা থেকে পাবেন, আমি একটা নতুন সাইডে যাচ্ছি। সো আমি সার্চ দিচ্ছি র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ দিলে এই প্লাগইনটা চলে আসবে। নিউ 2025 লেখা আছে, ইনস্টল করে নিন। আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। এখানে বলতেছে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, আমি স্কিপ করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন তিনটা অপশন এসেছে, ইজি অপশন, অ্যাডভান্সড অপশন এবং কাস্টম মোড। এখানে অ্যাডভান্সটা অটোমেটিক সিলেক্ট করা আছে, আমি এটাই রাখবো। সেটআপ উইজার্ডে ক্লিক করছি। নেক্সট দেওয়ার পর আরেকটা পেজে আমরা চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটের ইনফরমেশন চাচ্ছে। গুলফিউম ইজে এটা হলো একটা ওয়েব শপ। আপনার বিজনেসটা যদি অন্য কোনো সংক্রান্ত হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এটা একটা অনলাইন শপ। এরপর দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ সিলেক্ট করতে বলতেছে। এখানে বিজনেসটা আপনার কি ধরনের, এখানে হলো স্টোর। সো ওনার স্টোর আছে, এক্ষেত্রে আমি স্টোর সিলেক্ট করে নিচ্ছি। এখানে অনেক কিছু আপনাদের সাথে হয়তো বা এক্সাক্ট মিলবে না, তবে কাছাকাছি যেটা যায় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ওয়েবসাইটের নাম কি সেটা চেয়েছে, ওয়েবসাইটের অল্টারনেটিভ নাম কি সেই নামটা থাকলে এখানে দিয়ে দিবেন। আপনি যদি পার্সন হয়ে থাকেন কিংবা অর্গানাইজেশন হয়ে থাকেন সেটার নাম দিতে বলেছে, নাম দিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন লোগো ফর গুগল। গুগলের জন্য আপনার ওয়েবসাইটের একটা লোগো প্রয়োজন হবে, এখানে আপলোড করতে বলতেছে। মিনিমাম সাইজ এখানে বলে দিয়েছে 112x112 পিক্সেল, এর উপরেও আপনি যেতে পারেন। সো এখানে লোগোটা অ্যাড করতে বলেছে। সো আমি আমার লোগোটা ইনক্লুড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার ওয়েবসাইটের লোগোটা ইনক্লুড করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ। সোশ্যাল মিডিয়ায় আপনি যখন আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করবেন, ধরে নিচ্ছি gulfium.com আমি শেয়ার করলাম লিঙ্কটা কাউকে, সো সেটার সাথে সাথে একটা ইমেজ যাবে ওয়েবসাইটের। সো সেই ইমেজের সাইজটা হতে হবে কত, 1200x630 পিক্সেল। সো এই ইমেজটা কিরকম হওয়া প্রয়োজন তার একটা ডেমো আপনাদেরকে লাইভ একটা ওয়েবসাইট থেকে দেখাই। সো আমরা টাইটেল অ্যান্ড মেটায় যাব, এখানে আসলেই পাবো। আসার পর দেখতে পাচ্ছেন ওপেন গ্রাফ থাম্বনেইল। এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইমেজ আপনি বানাবেন, বা আপনার ওয়েবসাইটের জন্য আপনি আরো সুন্দর মতো এরকম একটা বিজনেস কার্ডের মতো বানাতে পারেন। এটা বানানোর পর আপলোড করে দিবেন। এরপর আপনি যখন সোশ্যাল মিডিয়ায় কাউকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কের সাথে এই ইমেজটাও যাবে, যেটা আপনার ওয়েবসাইটের ডিটেলস ক্যারি করে এবং এটা দেখতে অনেক বেশি প্লিজিং এবং এসইও ফ্রেন্ডলি। এখন আমরা দিচ্ছি না, আমরা স্কিপ করে যাচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। এরপর অপশন চলে এসেছে কানেক্ট ইওর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট। র্যাঙ্ক ম্যাথের অ্যাকাউন্টটা তাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে বলতেছে, এটা আমি এখন করব না, আমি স্কিপ করে যাচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন সাইট ম্যাপের কিছু বিষয় এখানে চলে এসেছে। সাইট ম্যাপের ব্যাপারটা যেহেতু এসেছে, আমি সাইট ম্যাপ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে নেই। সাইট ম্যাপ বলতে আসলে কি বোঝায়। সাইট ম্যাপ হলো কি, আপনার ওয়েবসাইটের যত কিছু আছে, যত ডিটেলস, তার একটা ম্যাপ গুগলকে দিয়ে দেওয়া। গুগল সেটা দেখে দেখে আপনার ওয়েবসাইটের যেসব পেজে যাওয়া দরকার, যেসব লিঙ্ক তাদের ওখানে ইন্ডেক্স করা দরকার, সেগুলো গুগল করতে পারবে। এটাকে আরো সহজভাবে যদি বলি, আপনার বইয়ে যেমন একটা সূচিপত্র থাকে, একটা বই খুললে কোন চ্যাপ্টারে কোন কোন বিষয় আছে সূচিপত্র দেখে দেখে আপনি ওই চ্যাপ্টারে যেতে পারেন, ঠিক তেমনি সাইট ম্যাপটাও। সো সাইট ম্যাপ ক্রিয়েট করার পর আমরা কি করব, সাইট ম্যাপ ক্রিয়েট করার পর এই সাইট ম্যাপ এনে আমরা এই যে দেখতে পাচ্ছেন গুগল সার্চ কনসোল, এখানে আমরা সাবমিট করব। আমি আপনাদের এই ভিডিওতেই দেখাবো কিভাবে গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনার ওয়েবসাইট ভেরিফিকেশন করতে হয় সবকিছু, এবং আপনার সাইট ম্যাপ সাবমিট করতে হয় A to Z। এখন এখানে বলতেছে আমরা কোন কোন বিষয়ের সাইট ম্যাপ ক্রিয়েট করব, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের পোস্ট পেজ কোন কোন বিষয় আমি গুগলে সাবমিট করতে চাই এবং আমি গুগল সার্চে র্যাঙ্ক করাতে চাই, ওইগুলাই তো আমি সাইট ম্যাপ হিসাবে দিব। সো সেগুলো আমাকে এখানে সিলেক্ট করতে বলতেছে। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট। কেউ যদি ই-কমার্স ওয়েবসাইটে ব্লগ পোস্টিং করেন আপনাদের ওয়েবসাইটের এসইও র্যাঙ্কিং বাড়ানোর জন্য,
সেক্ষেত্রে আপনারা এই পোস্ট অপশনটা রাখতে পারেন, রিকমেন্ডেড। যদি কেউ ব্লগ পোস্টিং নাই করেন সেক্ষেত্রে আপনারা এটা তুলে দিতে পারেন, প্রয়োজন হবে না। HTML ব্লগস, কেউ তাদের ওয়েবসাইটে HTML ব্লগ ব্যবহার করে থাকে অনেক ইনফরমেশন শো করার জন্য। সো সেই ইনফরমেশনগুলো গুগল সাইট ম্যাপে শো করবে কিনা সেটা এখানে বলতেছে। সো আমি HTML ব্লগ রাখতেছি। পোর্টফোলিও, আমার ওয়েবসাইটের যে পোর্টফোলিও বা আমার যে পোর্টফোলিও সেটা শো করবে কিনা, হ্যাঁ থাকুক, সেটা আমি রাখতেছি। এরপর হলো কি স্লাইডস, ওয়েবসাইটে যে স্লাইডার থাকে একদিক থেকে আরেক দিকে স্লাইড হয়ে যায়, সেই স্লাইডারগুলো আপনি যদি গুগলে সাইট ম্যাপ দিয়ে র্যাঙ্ক করাতে চান সেক্ষেত্রে এটা রাখবেন। আমি এক্ষেত্রে চাচ্ছি না, আমি তুলে দিচ্ছি। HTML ব্লগ কি আমি এসইও করাতে চাচ্ছি না, আমি চাচ্ছি না, আমি তুলে দিচ্ছি। যদি আপনাদের প্রয়োজন না হয় তুলে দিবেন। পোর্টফোলিও প্রয়োজন নেই আমার এক্ষেত্রে, আমি পোর্টফোলিও তুলে দিচ্ছি। ফ্লোটিং এলিমেন্ট, এটাও আমার প্রয়োজন নেই, এটা আমি তুলে দিচ্ছি। সো এগুলো আমি তুলে দিচ্ছি কেন, আমি অতিরিক্ত বেশি সাইট ম্যাপ তৈরি করব না। বেশি যদি সাইট ম্যাপ তৈরি করি গুগলের এগুলো ক্রল করে বের করতে অনেক বেশি সময় লাগে। এই যে দেখতে পাচ্ছেন সাইট ম্যাপে আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন 158টা প্রোডাক্ট আছে। এটা যদি হাজার হাজার হয় গুগলের জন্য এটা অনেক বেশি সময় সাপেক্ষ, আর এটা যতটা মিনিমাল হবে গুগল তত তাড়াতাড়ি এটা ক্রল করে র্যাঙ্কিং করাতে পারবে। সো আমরা অপ্রয়োজনীয় সকল জিনিস বাদ করে দিয়েছি। এরপর আছে কি পাবলিক টেক্সোনমিস, আপনি আপনার প্রোডাক্টের যে ক্যাটাগরিজ বা ব্র্যান্ড এগুলো আপনি কি সাইট ম্যাপ হিসাবে আপলোড করতে চাচ্ছেন, যে কেউ যদি ব্র্যান্ড অনুসারে সার্চ দেয় আপনার ওয়েবসাইটে গিয়ে ওই ব্র্যান্ডের ওই প্রোডাক্টটা পাবে। সো আমি ব্র্যান্ডস অপশনটা রাখছি আর ক্যাটাগরিজটা রাখছি, সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। এরপর আরেকটা উইন্ডোতে চলে এসেছি, এখানে আছে কি এসইও টুইক্স। সো কি টুইক্স আছে, নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি এন্ড ট্যাগ আর্কাইভ, মানে হলো আপনার যেসব ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকবে না ওই ক্যাটাগরিগুলো ইন্ডেক্স করবে না বা সাইট ম্যাপে দিবে না। সো এজন্য এটা আমি অন করে রেখেছি, এটা খুবই ভালো দিক। যেগুলো আমার কোনো প্রোডাক্ট নেই সেগুলো ইন্ডেক্স হবে না ওই ক্যাটাগরিগুলো। এরপর আছে কি নো ফলো এক্সটার্নাল লিঙ্কস। ডু ফলো এবং নো ফলো লিঙ্ক সম্পর্কে আশা করছি আপনাদের অনেকেরই ধারণা আছে, তারপর আমি একটু বলে নেই। এর অর্থ হলো আপনি যদি আপনার ওয়েবসাইটে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করেন বা কোনো পোস্টে, সেটা কি ডু ফলো লিঙ্ক হবে নাকি নো ফলো লিঙ্ক হবে। ডু ফলো লিঙ্ক হলো যে লিঙ্ক থেকে অন্য ওয়েবসাইটে লিঙ্ক জুস পাস হয়। এখানে লিঙ্ক জুস বলতে আসলে কি বোঝায়, আপনার ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক আছে, ধরে নিচ্ছি আপনি দিলেন যে দারাজের লিঙ্ক। এখন আপনি যদি এটা ডু ফলো করেন তাহলে আপনার ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটে সবসময় অথরিটি দিবে যে এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইট রিকমেন্ডেড বা খুবই ভালো, এই ধরনের একটা ব্যাপার সবসময় কানেকশন থাকে। এটা হলো ডু ফলো। আর নো ফলো লিঙ্ক কি, যেটা কোনো লিঙ্ক জুস পাস করে না। আপনি দিয়েছেন লিঙ্ক, এটা আপনার ওয়েবসাইটে আছে, এটা ওই ওয়েবসাইটে কোনো অথরিটি দেয় না। এটার আরেকটা এক্সাম্পল দিয়ে এভাবে বোঝানো যায়, ধরে নিচ্ছি আপনি আপনার এলাকায় নির্বাচন করবেন। এখন লোকজন যদি আপনাকে সাপোর্ট না দেয় বা ম্যান্ডেট না দেয়, কারো কাছে গেলেন জিজ্ঞেস করলেন যে এই লোকটা কেমন, সবাই বললো খারাপ, তাহলে তো এটা নো ফলো, মানে কেউ আপনাকে অথরিটি দিচ্ছে না। আর সবাই বললো যে না ভালো ভালো ভালো, তাহলে আপনাকে কি অথরিটি দিচ্ছে। সো আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন ডু ফলো এবং নো ফলো লিঙ্ক কি। সো আমরা এখানে নো ফলো রাখতেছি, আমরা কোনো এক্সটার্নাল লিঙ্ককে ডু ফলো লিঙ্ক হিসাবে ব্যবহার করব না। এরপর আছে কি ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন এ নিউ ট্যাব অর উইন্ডো। এটার অর্থ হলো কি আপনার ওয়েবসাইটে যদি কোনো এক্সটার্নাল লিঙ্ক থাকে, যেমন ধরে নিচ্ছি লেখা আছে ভিজিট আস ফর মোর অন facebook.com। এখন কেউ যদি ওখানে ক্লিক করে ওই লিঙ্কটা কি আপনার ওই পেজেই ওপেন হবে নাকি নতুন ট্যাব ক্রিয়েট করে ওপেন হবে। এক্সটার্নাল লিঙ্ক হলে হবে কি, আপনি যদি কোনো প্রোডাক্টে ক্লিক করেন, এই যে ক্লিক করতেছি, এটা কি হবে নতুন একটা ট্যাবে ওপেন হবে। সো আশা করছি এটা বুঝতে পেরেছেন। আমরা সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। আমাদের সেটআপ শেষ বলতে গেলে তারপর নিচে আরেকটা অপশন আছে সেটআপ অ্যাডভান্সড অপশন, এটাতে ক্লিক করলে আমরা অ্যাডভান্সড আরো কিছু অপশন দেখতে পারবো। এখানে যেগুলো আছে আমরা এগুলো স্কিপ করে যাচ্ছি, সব স্কিপ করে যাব, যা কিছু আছে সব স্কিপ করে যাচ্ছি, সব এভরিথিং। সো সেটআপ শেষ হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের একটা ড্যাশবোর্ড চলে এসেছে। সেটআপ প্রক্রিয়ায় আমরা অনেক কিছু লাস্টে বাদ দিয়ে এসেছি বা স্কিপ করে দিয়েছি। এখন আমরা সকল সেটআপ প্রক্রিয়া এখানে সম্পন্ন করব বা দেখব। আপনারা আমার দেখা দেখি আপনাদের যারা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করবেন তারা তাদের সেটিংসগুলো আপনাদের ই-কমার্স স্টোরের জন্য সেটআপ করে নেবেন। তো চলেন আমরা দেখি কি কি সেটিংস আমাদের কিভাবে সেটআপ করতে হবে। সেটআপ করার পর আমরা গুগল সাইট ম্যাপে আপলোড করব এবং প্রপার একটা প্রোডাক্টের এসইও কিভাবে হয় একটা প্রোডাক্ট এসইও করে আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা একটা এক্সিস্টিং সাইটে যাচ্ছি যেটার অলরেডি সবকিছু সেটআপ করা। এটা যে যে জিনিস যেভাবে সেটআপ করা আছে আপনারাও ঠিক ওইভাবে আপনাদের ওয়েবসাইটটা সেটআপ করে নেবেন। আমরা যাচ্ছি।
আসার পর দেখতে পাচ্ছেন বাম পাশে র্যাঙ্ক ম্যাথ আছে, এটাতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ড্যাশবোর্ডে চলে আসবে আপনাদের। ড্যাশবোর্ডে আসার পর অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন। কন্টেন্ট এআই, এটা মাঝে মাঝে আপনাদের এআই জেনারেট কিছু কন্টেন্ট দেয় এসইওতে, যেটা হেল্প করে মেটা টাইটেল এবং ডিসক্রিপশনে। এটা কিছু ফ্রি দেয়, তারপর থেকে এটা পেইড। সো সব সাজেশন ফ্রিলি পাওয়া যায় না, আপনারা চাইলে এটা অনেকে অন রাখতে পারেন কিংবা অফ রাখতে পারেন, খুব বেশি গুরুত্বপূর্ণ না। 404 মনিটর, এটা অবশ্যই অন রাখবেন। এরপর আছে কি এসইএফ, অ্যাডভান্স কাস্টম ফিল্ড। কেউ যদি তার ওয়েবসাইটে কাস্টম ফিল্ড ব্যবহার করে থাকেন, এসইএফ কাস্টম ফিল্ড, সেক্ষেত্রে এটা অন করবেন। আর যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে এটা প্রয়োজন নেই। আমার ওয়েবসাইটের ক্ষেত্রে আমি কোনো এসইএফ বা অ্যাডভান্সড কাস্টম ফিল্ড ব্যবহার করি নাই, সো সেক্ষেত্রে আমি এটা অফ রেখেছি। আপনার ওয়েবসাইটে যদি আপনি করেন সেক্ষেত্রে এটা অন রাখবেন। অ্যাডভান্সড কাস্টম ফিল্ড কি আপনারা আশা করছি জানেন। এটা হলো অনেক সময় ওয়েবসাইটে অনেক তথ্য অনেক পেজে শো করাতে হয় অ্যাডভান্স কাস্টম ফিল্ডের মাধ্যমে ডাইনামিকভাবে। এএমপি অফ থাকবে। এরপর আছে অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স অবশ্যই অন রাখবেন। এগুলো সব অফ। বিবি প্রেস, বাডি প্রেস, এগুলো কিছু এসইওর জিনিস, এগুলো অফ। এরপর আছে কি ইমেজ এসইও। আমার এটা উকমার্স ওয়েবসাইট, উকমার্স ওয়েবসাইটে আমার প্রোডাক্ট এসইও করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইমেজ এসইও করা না। সো আমি এটা করতেছি না, আমি এটা অফ রেখেছি। আপনারা যদি চান অন রাখতে পারেন। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এটা হলো কি আপনি যখন কোনো প্রোডাক্ট আপলোড করবেন বা কোনো পোস্ট করবেন, সেটা সরাসরি গুগলের সাথে সাথে ইন্ডেক্স হয়ে যাবে আপনি যদি কিছু নাও করেন, বা গুগল সাইট ম্যাপে গিয়ে যদি সাইট ম্যাপ সাবমিট নাও করেন, অটোমেটিক হয়ে যাবে, এটা অন রাখবেন। লিঙ্ক কাউন্টার, কতটা লিঙ্ক আছে এটা কাউন্ট করবে কিনা এটা অন রাখেন। লোকাল এসইও কি, লোকাল এসইও কে অনেকে অফ পেজ এসইও বলে অনেক ক্ষেত্রে, সো লোকাল এসইও অন রাখবেন। এরপর আছে কি স্কিমা স্ট্রাকচার ডাটা, আপনি যখন কোনো প্রোডাক্ট আপলোড করেন সেই প্রোডাক্টের কতটা স্টার রেটিং আছে, সেই প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের, সেই প্রোডাক্টটা কত দিনে ডেলিভারি হবে, এইসব ডাটা হলো স্কিমা স্ট্রাকচার্ড ডাটা। এগুলো গুগল কাউন্ট করে, আমরা পরে দেখবো এগুলো আসলে কি, সেটা অন রাখবেন, এটা প্রয়োজনীয়। রোল ম্যানেজার অন রাখবেন, এসইও অ্যানালাইজার অন রাখবেন, সাইট ম্যাপ অবশ্যই আমাদের লাগবে, অন রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন ভিডিও সাইট ম্যাপ, এটা হলো প্রো ফিচার। আমরা এক্ষেত্রে র্যাঙ্ক ম্যাথ ফ্রিটা ব্যবহার করতেছি, প্রোটা ব্যবহার করতেছি না। প্রোটা আপনাদেরও ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। প্রোটাতে শুধু যে হেল্পটা পাবো সেটা হলো কন্টেন্ট জেনারেশনে, যে কিওয়ার্ড সাজেশন বা এসইও টাইটেল সাজেশন, এগুলো খুব ভালোভাবে পাওয়া যায়, যেটা দিয়ে স্কোর বাড়ানো যায়। এটা খুব আহামরি এমন কোনো ব্যাপার না যেটার জন্য আপনার টাকা দিয়ে র্যাঙ্ক ম্যাথ এসইও কিনতে হবে। কিওয়ার্ড অ্যানালাইসিস আপনি নিজেই করতে পারেন। এছাড়া এখন গুগল তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে প্রোডাক্ট এসইওর ব্যাপারে, সেটাতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ইউজার ইন্টারাকশন। কোনো একটা ইউজার আপনার কোনো একটা পেজে বা লিঙ্কে গিয়ে তার ইন্টারাকশন এক্সপিরিয়েন্স কেমন, সে ওই পেজটায় গিয়ে সে সকল ইনফরমেশন পেলো কিনা, সবকিছু ইজিলি পেলো কিনা, এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এজন্য দেখতে পারবেন যারা ফেক কন্টেন্ট জেনারেট করে, এআই কন্টেন্ট জেনারেট করে এসইও করতে চাইছে, বা বারবার শুধু একই কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন করে তাদের প্রোডাক্ট এসইও করতে চেয়েছে, তাদের বিজনেস এখন খুবই খারাপ, তাদের এসইও হচ্ছে না। কিন্তু যারা ইউজার ইন্টারাকশনের দিকে বেশি গুরুত্ব দিয়েছে তাদের এসইও র্যাঙ্কিং ভালোর দিকে যাচ্ছে। এরপর যে অপশনটা আছে গুগল ওয়েব স্টোরিজ, এটা প্রয়োজন নেই। ফাইনাল যে অপশনটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো উকমার্স, এটা অবশ্যই অন করে নেবেন। র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডের যে সেটআপ সেটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব, অ্যানালিটিক্স বাদ দিব, আমরা জেনারেল সেটিংসে চলে যাব। জেনারেল সেটিংসে আসার পর দেখতে পাচ্ছেন প্রথমেই আছে যে লিঙ্কস। লিঙ্কসের প্রথম অপশনে আছে স্ট্রাইপ ক্যাটাগরি বেস। যদি আপনি কোনো ব্লগ পোস্ট করেন, এই যে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন, এই ব্লগ পোস্টের যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা ইউআরএল থেকে রিমুভ হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখিয়ে নেই এটা দ্বারা আমি কি বুঝিয়েছি। এক্ষেত্রে এটা ব্লগ পোস্ট না, এটা হলো একটা প্রোডাক্ট। ব্লগ পোস্ট আর প্রোডাক্ট অলমোস্ট কাছাকাছি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের যে ইউআরএলটা https://product, এখানে স্ল্যাশ থাকতে পারতো অ্যারাবিয়া ফ্রিগুয়েন্স /men/ivory। এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের যে ক্যাটাগরি সেটা রিমুভ আছে। আর আপনি যদি ব্লগ পোস্ট করেন ওক্ষেত্রে ব্লগ পোস্টের যে ক্যাটাগরি সেটা রিমুভ হয়ে যাবে। এটা রিমুভ করলে সুবিধাটা কি? রিমুভ করলে সুবিধাটা হলো আপনার যে ইউআরএলটা আছে এটা অনেক শর্ট হয়ে গেল। তো শর্ট ইউআরএল শেয়ার করার জন্য অনেক বেশি সুবিধাজনক এবং এটা অনেক বেশি এসইও ফ্রেন্ডলি। সো রিমুভ স্টাইপ ক্যাটাগরি বেস, এটা অন রাখুন। এরপর আছে কি রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট। আপনার ওয়েবসাইটে কোনো যদি অ্যাটাচমেন্ট লাইক ফাইল টাইল কোনো কিছু অ্যাড করা থাকে, সেটার ইউআরএলটা যদি না পায়, সেক্ষেত্রে সরাসরি রিডাইরেক্ট হয়ে আপনার ওয়েবসাইটের যে হোম পেজ আছে সেখানে চলে আসবে। হোম পেজের ইউআরএলটা এখানে দেখতে পাচ্ছেন। তারপর নো ফলো এক্সটার্নাল লিঙ্কস, এটা অন করে দিবেন। এরপর আছে কি নো ফলো ইমেজ ফাইল লিঙ্কস।
আপনার ওয়েবসাইটে যদি কোনো ইমেজ ফাইল লিংক অ্যাড করা হয় সেটা কি নো ফলো রাখবেন নাকি ডু ফলো রাখবেন, এটা অফ করা থাকুক, এটা ডু ফলো থাকুক। তারপর নো ফলো ডোমেন, এখানে কোনো ডোমেনের লিস্ট যদি আপনি করতে চান এই ডোমেনগুলো আসলে নো ফলো থাকবে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। এরপর আছে কি নো ফলো এক্সক্লুড ডোমেন, কোন কোন ডোমেন নো ফলো হবে না, সবসময় ডু ফলো হবে, সেটারও লিস্ট আপনি এখানে দিতে পারেন। এরপর আছে কি ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন এ নিউ ট্যাব নিউ উইন্ডো, অর্থাৎ যদি কোনো এক্সটার্নাল লিঙ্ক থাকে তাহলে সেটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। সো এটা অন করে দিবেন, এটা খুবই ভালো। এরপর আছে কি টাইটেলস অ্যান্ড মেটায় চলে যান আপনারা সরাসরি। টাইটেলস অ্যান্ড মেটায় আসার পর অনেক সেটিংস দেখতে পাচ্ছেন, অনেক সেটিংস। সো একটা একটা করে আমরা দেখব। প্রথমেই আছে গ্লোবাল মেটা, এটা যেভাবে দেখবেন এভাবে আপনারা সেট করে নেবেন আমার মতো। রোবট মেটা ইন্ডেক্স দিবেন, অ্যাডভান্স রোবট মেটা এটা অন করে দিবেন। -1 লার্জ এটা অটোমেটিক অন থাকে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন। তারপর আছে কি নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি অ্যান্ড ট্যাক্স, মানে হলো কি আপনার ক্যাটাগরিতে কোনো ক্যাটাগরিতে যদি কোনো প্রোডাক্ট না থাকে, ওটা যদি এমটি থাকে তাহলে সেটা ইন্ডেক্স হবে না, যেটা এর আগেও আমরা দেখেছি। সো এটা অন থাকবে। এরপর আছে কি সেপারেটর ক্যারেক্টার, ওই যে বলেছিলাম আপনি যদি কোনো ক্যারেক্টার সেপারেট করতে চান সেক্ষেত্রে কি দ্বারা করবেন, এই যে ড্যাশ দ্বারা নাকি লম্বা স্পেস দ্বারা, আপনার যেটা খুশি সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে প্রত্যেকটাই ভালো, শুধুমাত্র এই ফুল স্টপটা ব্যবহার করবেন না আর এইটা, এর বাদে আপনি তিনটাই ব্যবহার করতে পারেন। বেশি রিকমেন্ডেড হলো প্রথম যে ড্যাশ এটা এবং এটা স্ল্যাশটা। এরপর আছে কি ক্যাপিটালাইজ টাইটেল, ক্যাপিটালাইজ টাইটেল দ্বারা আসলে কি বোঝায় আপনাদেরকে একটু দেখাই। আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, এই যে দেখেন এখানে যে ওয়েবসাইটের লিংকের নাম দেয়া আছে, দেখতে পাচ্ছেন প্রোডাক্টের যে নামটা দেয়া আছে এই নামটা কিন্তু এখানে ছোট হাতের অক্ষর দিয়ে দেয়া আছে, দেখতে পাচ্ছেন সবগুলো ছোট হাতের অক্ষর, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অক্ষরগুলো সেটা প্রত্যেকটা অক্ষর বড় হাতের হয়ে গিয়েছে। সো এটা আপনি ম্যানুয়াল ভাবেও করতে পারেন অথবা আপনি এখানেও সেট করে দিতে পারেন। তাহলে হবে কি আপনি ছোট হাতের দেন কিংবা বড় হাতের দেন, আপনি যদি অনেক প্রোডাক্ট কপি পেস্ট করা লাগে টাইটেল, সেক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আপনার ম্যানুয়াল ভাবে বারবার সেট করতে হবে না। এরপর আছে কি দেখতে পাচ্ছেন ওপেন গ্রাফ থাম্বনেইল, ওই যে বলেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে গেলে যে থাম্বনেইলটা যাবে আপনার লিংকের সাথে সেই থাম্বনেইলটা দিবেন। সো আপনারা একটা ক্রিয়েট করে নেবেন, এটার সাইজ 12x630। এরপর আছে কি টুইটার কার্ড টাইপ, এই কার্ডটা যদি টুইটারে শেয়ার করেন সেক্ষেত্রে কিরকম ভাবে যাবে, বড় নাকি ছোট। সো যেটা দেওয়া আছে আমি সেটাই রাখতেছি। এরপর আপনারা সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। এরপর আসতেছি কোথায়, লোকাল এসইওতে। লোকাল এসইওতে আসার পর আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা কি পার্সন নাকি অর্গানাইজ, যদি পার্সন হয় তাহলে পার্সন দিবেন, অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন দিবেন। ওয়েবসাইটের নাম দিবেন, ওয়েবসাইটের অল্টারনেটিভ নাম থাকলে সেটা দিবেন। আপনার ওয়েবসাইট হয়ে থাকে আপনি যদি নিজের নামটা দিতে চান বা ওয়েবসাইটের নাম, সেক্ষেত্রে আপনি দিবেন, নিজের নামও হতে পারে আপনি যদি ওনার হয়ে থাকেন, ফাউন্ডার। এরপর আপনার ওয়েবসাইটের যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আসলে কি, আমি যদি গুগলে কোনো ওয়েবসাইট সার্চ দেই, যেমন দিচ্ছি স্টারটেক লিখে সার্চ দেওয়ার পর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন স্টারটেকের যে ইউআরএলটা এখানে দেয়া আছে, এরপর একটা বড় একটা টাইটেল আছে স্টারটেক লিডিং কম্পিউটার ল্যাপটপ গ্যাজেট শপ ইন বাংলাদেশ, এটা দেয়া আছে। সো এই টাইটেলটা কোথা থেকে দিতে হয় আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আপনারা যখন আপনাদের ওয়েবসাইটে আসবেন, এখানে অ্যাপিয়ারেন্সে আসার পর দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নামে অপশন আছে, এটাতে ক্লিক করুন, নিউ ট্যাবে যান, যাবার পর সাইট আইডেন্টিটি এই অপশনটাতে ক্লিক করুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন সাইট টাইটেল, আপনার ওয়েবসাইটের যে টাইটেল এবং যে ট্যাগ লাইন এটা আপনারা এখান থেকে ব্যবহার করবেন এবং এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে আপনার ওয়েবসাইটের পুরো টাইটেল। এরপর আছে কি ডিসক্রিপশন, দেখতে পাচ্ছেন ওয়েবসাইট সম্পর্কে শর্ট একটা ডিসক্রিপশন। সো এই ডিসক্রিপশনটা আপনি এনে এখানে দিবেন। এই ডিসক্রিপশন এখানে দেওয়ার পরও মাঝে মাঝে হয় ডিসক্রিপশন গুগল সার্চে সঠিকভাবে শো করে না, এটা হতে পারে কারণ গুগল যেটা করে, গুগল বট যখন ক্রোলিং করে তখন তারা সাধারণত প্রথম 100 ওয়ার্ড থেকে তাদের যে ডিসক্রিপশন সেটা নেওয়ার চেষ্টা করে, এটা একটা কারণ। আর একটা ব্যাপার হলো তারা যদি আপনি এখানে ডিসক্রিপশন দেন সেক্ষেত্রে ডিসক্রিপশনটা আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটা আপনি ওয়েবসাইট থেকে সেল করতেছেন সেটার সাথে রিলেভেন্ট কিনা, সো রিলেভেন্ট দেওয়ার চেষ্টা করবেন, যদি মিলে যায় সেক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আছে কি লোগো আপলোড করতে বলতেছে, আপনার ওয়েবসাইটের যে লোগো সেটা এখানে আপনি দিবেন। ধরে নিচ্ছি এটা আমার ওয়েবসাইটের লোগো, সো আপলোড করে দিচ্ছি। তারপর আছে কি ইউআরএল, আপনার ওয়েবসাইটের যে হোম পেজের ইউআরএলটা সেটা দিয়ে দিবেন। আপনার যে ইমেল ওয়েবসাইটের যোগাযোগ করার সেটা দিয়ে দিবেন। আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, এটা লোকাল এসইও যেহেতু বুঝতে পারতেছেন। অ্যাড্রেসের ফরম্যাট এখানে দেওয়া আছে, বিজনেস টাইপ কি, এটা শপিং সেন্টার। এরপর আছে কি ওপেনিং আওয়ার, সো কখন থেকে খুলেন কখন বন্ধ করেন সেটা টাইম। এক্ষেত্রে বাংলাদেশে হয় কি শুক্রবার দিন বন্ধ থাকে,
শনিবার দিন থেকে সাধারণত খোলা থাকে সবকিছু, সো শনিবার। এবং আপনি এখানে টাইম দিতে পারেন কয়টা থেকে কয়টা খোলা থাকে। এরপর হলো কি আপনার ওয়েবসাইটে যোগাযোগ করার যে কাস্টমার কেয়ার ফোন নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দিবেন। প্রাইস রেঞ্জ এটা খুব একটা প্রয়োজনীয় নয়, এটা প্রয়োজন নাই। তারপর আপনার ওয়েবসাইটের যে লিগ্যাল নেম, ওয়েবসাইটের লিগ্যাল নামটা দিয়ে দিবেন। অ্যাবাউট পেজ, আপনার ওয়েবসাইটের অ্যাবাউট পেজ কোনটা সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস, এখানে গেলে আপনার ওয়েবসাইটের বিস্তারিত ইনফরমেশন মানুষ দেখতে পারবে, সো ওই পেজটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর কন্ট্যাক্ট করবে কোথায় মানুষ আপনার ওয়েবসাইটে, কন্ট্যাক্ট আস পেজে আপনি আপনার ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট করার পেজটা থাকবে সেই পেজটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হলো কি গুগল ম্যাপ এপিআই কি, আপনার ওয়েবসাইটের গুগল ম্যাপের যদি কোনো এপিআই কি থাকে সেক্ষেত্রে এটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। গুগল ম্যাপের এপিআই কি কোথা থেকে পাওয়া যায় সেটা আলাদা টপিক, আপনাদের অন্য কোনো একদিন দেখাবো। তারপর হলো জিও কোঅর্ডিনেট, এটাও প্রয়োজন নেই, সেভ চেঞ্জেসে ক্লিক করুন। লোকাল এসইও শেষ হলো, এখন আমরা যাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। আপনার ওয়েবসাইটের যদি কোনো ফেসবুক পেজ থাকে সেটার আপনি ইউআরএল দিয়ে দিতে পারেন, ফেসবুকের অথরশিপ থাকলে সেই প্রোফাইলের ইউআরএল দিতে পারেন, ফেসবুক অ্যাপস থাকলে সেটার ইউআরএল দিতে পারেন, টুইটারের ইউজার নেম দিতে পারেন ইত্যাদি। সো আমি আমার ফেসবুক পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিয়েছি। এরপর আছে কি হোম পেজ। হোম পেজে কিছুই করতে হবে না, পোস্ট ফরম্যাট। পোস্ট ফরম্যাট কি, আপনারা যে পোস্ট করবেন সেটার ফরম্যাটটা কি হবে সেটা এখানে ডিফাইন করতে বলতেছে। আমরা যদি ডিফল্টটা দেখি, ডিফল্ট ভাবে কিরকম থাকে একটু দেখি। আমরা যাচ্ছি, এই যে দেখেন হোম পোস্ট ফরম্যাট। পোস্ট ফরম্যাটে দেখতে পাচ্ছেন এক্সাম্পল টার্মস গুলফিউম যেমন আছে আপনারা ঠিক তেমন রাখতে পারেন, এটাতে কোনো চেঞ্জ করার প্রয়োজন হবে না। এরপর আছে কি অথর্স আর্কাইভ, এখানে দেখতে পাচ্ছেন এনেবল করা আছে ডিফল্ট ভাবে, কিন্তু আমি যদি আমার অন্য একটা সাইডে যাই এখানে দেখেন অফ করা আছে, এটা আপনারা অফ করে দিবেন, এটা প্রয়োজন নেই। কারণ হলো এটা যে কাজটা করে, আপনি যদি কোনো ব্লগ পোস্ট করেন সেটা যদি অনেক লোক করে, কোনো ব্লগ পোস্টিং সাইট হয়, সেক্ষেত্রে যে এটা পোস্ট করেছে তার নামটা থাকবে কিনা, তার নাম এসইও হবে কিনা, এইসব ব্যাপার। সো এটা ই-কমার্স সাইট, এক্ষেত্রে ওটা গুরুত্বপূর্ণ না, এটা অফ করে দিন। অফ করে দেওয়ার পর অবশ্যই সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। অথর শেষ হলো, এরপর আছে কি এমআইএসসি পেজেস, এটা যেভাবে আছে ঠিক সেভাবে রাখুন, এটা নিয়ে কোনো চেঞ্জ করতে হবে না। এখন আমরা যাচ্ছি পোস্ট অপশনে। পোস্ট অপশনে আসার পর প্রথমেই দেখতে পাচ্ছেন সিঙ্গেল পোস্ট টাইটেল, অর্থাৎ আপনি সিঙ্গেল ব্লগ পোস্ট করলে সেটা টাইটেলের স্ট্রাকচারটা লিঙ্কের কেমন হবে। আমি এখানে দিয়েছি টাইটেল, তারপর হলো পেজের নামটা, তারপর হলো সেপারেটর থাকবে, তারপর হলো সাইট নেম। সো এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে, মানে আমার যদি টাইটেল থাকে এটা ধরে নিচ্ছি এটা হলো যে বুস্টিং নিয়ে পোস্ট, বুস্টিং স্ল্যাশ পেজ নাম্বার হলো 2, তারপর হলো পেজ সাইডের নাম এই দেশি। সো আপনারা সিমিলার স্ট্রাকচার কপি করতে পারেন, এটা খুবই ভালো একটা স্ট্রাকচার যেটা আমি ব্যবহার করি। এরপর আছে কি সিঙ্গেল পোস্ট ডিসক্রিপশন। সিঙ্গেল পোস্ট ডিসক্রিপশন এখানে আপনি এক্সপার্ট অপশন রাখবেন, এটা রিকমেন্ডেড। এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পারবেন, এক্সপার্ট, তারপর আরো অন্যান্য অপশন আছে, সো আপনি এখানে এক্সপার্ট রাখবেন। এরপর আছে কি স্কিমা টাইপ। স্কিমা টাইপ এখানে আমি কোনোটাই সিলেক্ট করি নাই। তারপর হলো পোস্ট রোবট মেটা, এটা অফ থাকে, এটা অন করে দিবেন, এটা ইন্ডেক্স অপশনে রাখবেন আর বাকি অপশনগুলো চলে আসবে। এরপর লিঙ্ক সাজেশন অন রাখবেন, তারপর লিঙ্ক সাজেশন টাইটেলস রাখবেন। তারপর হলো প্রাইমারি টেক্সোনমি। প্রাইমারি টেক্সোনমি কি এখানে আমার ক্যাটাগরি বেস, সো আমি ক্যাটাগরি রাখতেছি প্রোডাক্টের ক্ষেত্রে। তারপর হলো স্ল্যাক ইনহ্যান্স শেয়ারিং, এটা অন রাখবেন। অ্যাড এসইও কন্ট্রোলস, এটা অন রাখবেন। এরপর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। পোস্ট সেটআপ শেষ হলো, এখন আমরা যাব পেজেসে। পেজেসের যে স্ট্রাকচার সেটা কি করবেন, এই যে দেখেন আমি স্ট্রাকচারটা কি করেছি, টাইটেল, তারপর সেপারেটর, তারপর হলো সাইট নেম। মানে আমি যদি কোনো পেজ দেই সেই পেজের প্রথম যে টাইটেলটা যাবে, তারপর হলো ওয়েবসাইটের নামটা। সো আপনারা সিমিলার স্ট্রাকচার ব্যবহার করতে পারেন আপনাদের যদি কোনো কারণে চেঞ্জ করা প্রয়োজন না হয়। তারপর হলো সিঙ্গেল পেজ ডিসক্রিপশন, এটা অবশ্যই এক্সপার্ট রাখবেন। তারপর বাকি অপশনগুলো দেখতে পাচ্ছেন পোস্টের মতোই রেখেছি, স্কিমা টাইপ নান, তারপর ইন্ডেক্স, তারপর বাকিগুলো যেমন আছে তেমন। সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এরপর আছে কি অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা দেখতে পাচ্ছেন আমি কি স্ট্রাকচার করেছি, সাইটের টাইটেল থাকবে, তারপর হলো সেপারেটর থাকবে, তারপর হলো পেজ নাম্বার কত সেটা থাকবে, তারপর হলো সাইটের নাম। এই যে দেখতে পাচ্ছেন টাইটেল, তারপর পেজের নাম্বার কত, তারপর ওয়েবসাইটের নাম্বার। সো আপনারা সিমিলার স্ট্রাকচার লিঙ্কের জন্য ব্যবহার করতে পারেন। তারপর ডিসক্রিপশন কি এক্সপার্ট, আর বাকি অপশনগুলো এই যে ইন্ডেক্স দেওয়া আছে, সেভ চেঞ্জেস। এরপর আছে কি এইচটিএমএল ব্লকস। এইচটিএমএল ব্লকস এর ক্ষেত্রে কি দেওয়া আছে, টাইটেল, সেপারেটর, সাইট নেম। দেখতে পাচ্ছেন এই সিমিলার স্ট্রাকচার আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আছে কি এক্সপার্ট, বাকিগুলো সব সিমিলার দেখতে পাচ্ছেন। স্ল্যাকটা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, স্ল্যাকটা এখানে প্রয়োজন নেই। স্ল্যাক ইনহ্যান্স শেয়ারিং, এই যে অ্যাটাচমেন্ট, এটা তো আমরা খুব বেশি শেয়ার করি না, সেক্ষেত্রে আপনারা অফ করে দিবেন। তারপর বাল্ক এডিটিং এখানে এনেবল করা আছে, সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তারপর যাব আমরা স্লাইডে। স্লাইডে আসার পর দেখতে পাচ্ছেন স্লাইডের যে স্ট্রাকচারটা সেটা কিরকম হবে, টাইটেল, তারপর হলো সেপারেটর, তারপর সাইট নেম, তারপর ডিসক্রিপশন এক্সপার্ট, রোবট মেটা অন থাকবে, বাকি লিঙ্ক সাজেশন অন, তারপর লিঙ্ক সাজেশন টাইটেলস, স্ল্যাক শেয়ারিং এটা অফ আছে,
তারপর অ্যাড এসইও কন্ট্রোল এটা থাকবে, তারপর এডিটিং, বাল্ক এডিটিং এটা অন করে দিবেন, সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তারপর আছে প্রোডাক্টস, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু ই-কমার্স প্রোডাক্ট এসইও করব, সো প্রোডাক্টের মেটাগুলো ঠিক করা সবচাইতে গুরুত্বপূর্ণ। সো প্রোডাক্টের এখানে কি হবে, শুধুমাত্র যে প্রোডাক্টের টাইটেল এটা থাকবে। যেমন আমার প্রোডাক্টের নাম হলো, ধরে নিচ্ছি যে ট্রিমার, ভিনটেজ ট্রিমার। এখন আমার টাইটেলটা থাকবে ভিনটেজ ট্রিমার স্ল্যাশ এই দেশি লেখাটা থাকবে না, আমার ওয়েবসাইটের কোনো নাম থাকবে না প্রোডাক্টের ইউআরএল এর শেষে। যেমন এই যে দেখেন, এই যে gulfium.com/product/ এই যে নামটা দেওয়া আছে, এটা শেষে আবার গুলফিউম থাকবে না, দুইবার ওয়েবসাইটের নাম থাকবে না। সেক্ষেত্রে শুধুমাত্র টাইটেলটা আমি ব্যবহার করেছি। তারপর ডিসক্রিপশন কি এক্সপার্ট, এরপর আছে কি প্রোডাক্ট আর্কাইভ টাইটেল। প্রোডাক্ট আর্কাইভ টাইটেল বলতে আমরা কি বুঝি একটু দেখি। প্রোডাক্ট আর্কাইভ বলতে বোঝায়, আমরা যদি এখানে যাওয়ার পর ধরে নিচ্ছি আমরা সার্চ দিচ্ছি অ্যারাবিয়া, এই যে প্রোডাক্টগুলো আসলো সব প্রোডাক্ট একসাথে, এগুলোকে বলে হলো প্রোডাক্ট আর্কাইভ। এই যে দেখতে পাচ্ছেন gulfium.com/product/category/Arabia Fragrance। সো প্রোডাক্টের আর্কাইভের টাইটেল কিরকম হবে সেটা এখানে ডিফাইন করে দিচ্ছি। প্রথমে থাকবে টাইটেল, তারপর সেপারেটর, তারপর থাকবে কি কত নাম্বার পেজ সেটা, তারপর আমার ওয়েবসাইটের নামটা। সো প্রোডাক্ট আর্কাইভ টাইটেলটা কিরকম হবে এই স্ট্রাকচারটা আপনারা ব্যবহার করতে পারেন সিমিলার। এরপর আছে কি প্রোডাক্ট আর্কাইভ ডিসক্রিপশন। প্রোডাক্ট আর্কাইভ পেজে খুব একটা ডিসক্রিপশনের প্রয়োজন হয় না, তবু আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখানে এই যে এক্সপার্ট এই অপশনটা ব্যবহার করতে পারেন। এরপর আছে কি স্কিমা টাইপ। এখানে স্কিমা টাইপটা আসলে কি, এখানে স্কিমা টাইপটা হলো ই-কমার্স প্রোডাক্ট। সো আপনারা ই-কমার্স প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন। অর্থাৎ ই-কমার্স প্রোডাক্টের যেসব স্কিমা আছে, স্কিমা কি আপনাদেরকে তো বুঝিয়েছি, প্রোডাক্টের রিভিউ, প্রোডাক্টের ব্র্যান্ড কি, প্রোডাক্টটা কতদিনে ডেলিভারি হবে ইত্যাদি ইত্যাদি। সো প্রোডাক্ট রোবট মেটা এটা অন করে দিবেন। এরপর ইন্ডেক্স অপশন অন করা থাকবে, লিঙ্ক সাজেশন অন করা থাকবে, টাইটেল অন করা থাকবে। প্রাইমারি টেক্সোনমি, এখানে আছে প্রোডাক্টের যে ক্যাটাগরি, এটা আমি প্রাইমারি টেক্সোনমি হিসেবে ব্যবহার করতেছি, এটা করবেন। থাম্বনেইল ফর ফেসবুক, অর্থাৎ আপনি যখন ফেসবুকে কোনো লিঙ্ক শেয়ার করবেন থাম্বনেইলটা যাবে সেটা কিরকম যাবে লিঙ্কের সাথে সেটা। এরপর আছে কি স্ল্যাক ইনহ্যান্স শেয়ারিং, এটা অন করবেন। অ্যাড এসইও কন্ট্রোল এটা অন করবেন। বাল্ক এডিটিং অন করবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। অলমোস্ট শেষের দিকে। এরপর যাচ্ছে ক্যাটাগরিজ অপশনে। ক্যাটাগরিজ অপশনে আসার পর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আর্কাইভ টাইটেল কি হবে, দেখতে পাচ্ছেন আইটেম/সাইট নেম। সো আপনারা সিমিলার ক্যাটাগরি বেস ব্যবহার করতে পারেন। তারপর ক্যাটাগরি ডিসক্রিপশন কি হবে, আইটেম ডিসক্রিপশন। এরপর আছে কি ক্যাটাগরি আর্কাইভ রোবটস মেটা, এটা অন করে দিবেন। ইন্ডেক্স রাখতেছি, নো ইন্ডেক্স তো করবো না। নো ইন্ডেক্স অর্থাৎ হলো কোনো জিনিস আমার ইন্ডেক্সে যাবে না, অর্থাৎ এসইও হবে না। যদি কোনো কিছুকে এসইও না করাতে চান সেক্ষেত্রে আপনি নো ইন্ডেক্স দিবেন। আর ইন্ডেক্স অর্থ হলো আপনি এটাকে এসইও করাতে চান। তারপর ক্যাটাগরি বেস, এটা যেভাবে আছে সেভাবে, আর তিনটাই নিচের অন করে দিবেন। স্ল্যাক, অ্যাড এসইও কন্ট্রোল, রিমুভ স্টাইপ বেস। সো অন করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এরপর আছে কি ট্যাগ আর্কাইভ রোবটস মেটা, এটা অন করে দিবেন। এটা আমাদের নো ইন্ডেক্সে রাখা হয়েছে, আপনি চাইলে ইন্ডেক্সেও রাখতে পারেন। আপনারা বিভিন্ন প্রোডাক্টের সাথে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করে থাকেন, ট্যাগ সম্পর্কে আপনারা অলরেডি জানেন। সো এই ট্যাগগুলো কি ইন্ডেক্স হবে কি হবে না সেটা এখানে বলতেছে। আমার নো ইন্ডেক্স ছিল, আমি ইন্ডেক্স করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন দুইটা অপশন অন আছে, রিমুভ স্নিপেট ডাটা, সেটা আমি ক্লিক করে দিচ্ছি। সেভ চেঞ্জেসে ক্লিক করতেছি। সো ট্যাগ অপশন হয়ে গেল। তারপর HTML ব্লক, দেখতে পাচ্ছেন HTML ব্লক আমি এখানে অন রেখেছি, কারণ আমার এই ওয়েবসাইটের ক্ষেত্রে প্রচুর HTML ব্লক ব্যবহার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন HTML ব্লক নামে অপশনই আছে, এটা উডমার্ক থিম। যাদের HTML ব্লক ব্যবহার করেন নাই যারা কোনো কিছুতে, তারা এটা অফ করে দিবেন, তাদের এটা প্রয়োজন নাই। সো HTML এর ক্ষেত্রে HTML ব্লক ক্যাটাগরি আর্কাইভ টাইটেলস, এখানে দেখতে পাচ্ছেন আইটেম আর্কাইভ পেজেস। এরপর আইটেম ডিসক্রিপশন, HTML ব্লক অন করা আছে, ইন্ডেক্স অপশন অন করা আছে, সবগুলো অন করা আছে, বাকি দুইটা অপশন অফ করা আছে, প্রথমটা শুধু অন করা আছে। সো HTML এর ক্ষেত্রে আমি কোনো এসইও কন্ট্রোল চাচ্ছি না, অর্থাৎ আমি প্রত্যেকটা HTML ব্লগে গেলে আমার যে এসইওর যে কন্ট্রোলিং সিস্টেম সেটা ওখানে দেখাবে কি দেখাবে না, আমি চাচ্ছি না আমার HTML ব্লগের কোনো এসইও করতে, সেজন্য এটা আমি রিমুভ রেখেছি। এরপর আছে কি স্লাইডস, আপনার স্লাইডারগুলো ইন্ডেক্স হবে কিনা। আইটেম আর্কাইভ পেজেস, এখানে দেখতে পাচ্ছেন কি ব্যবহার করেছি আমি। স্লাইডার আর্কাইভ ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন। তারপর আছে কি স্লাইডার আর্কাইভ রোবট মেটা, এটা অন করা আছে, ইন্ডেক্স অপশন অন করা আছে, প্রথম অপশনটা অন করা আছে, বাকি দুইটা অফ করে দিবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এরপর আছে ব্র্যান্ডস, ব্র্যান্ডের আর্কাইভ টাইটেল, অর্থাৎ ব্র্যান্ডের আর্কাইভ পেজে গেলে ব্র্যান্ডের টাইটেলটা কিরকম ভাবে দেখাবে সেটা। আর্কাইভ পেজ কি আপনারা তো অলরেডি বুঝেন, এগুলোকে বলে আর্কাইভ পেজ, মানে একসাথে অনেক কিছু শো করে। সাপোজ ধরেন আপনি কোন একটা ব্র্যান্ডে ক্লিক করবেন, সেই ব্র্যান্ডের সকল প্রোডাক্ট শো করবে। আমি যাচ্ছি, ধরে নিচ্ছি এখানে একটা ব্র্যান্ড আছে, যে কোনো ধরে নিচ্ছি এটা,
সো ব্র্যান্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওই ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে এখানে শো করতেছে, এটাকে বলে ব্র্যান্ড আর্কাইভ পেজ। সো ব্র্যান্ড আর্কাইভের ইউআরএলটা কিরকম আছে, gulfium.com/shop/filter ব্র্যান্ড, তারপর দেখতে পাচ্ছেন ইকুয়াল টু ব্র্যান্ডের নামটা দেওয়া আছে। সো প্রথমে দেখতে পাচ্ছেন আইটেমস, তারপর যে পেজ, সেই আর্কাইভ পেজের যে সংখ্যা সেটা কত, তারপর সেপারেটর, তারপর ওয়েবসাইটের নাম। এরপর দেখতে পাচ্ছেন ব্র্যান্ড আর্কাইভ ডিসক্রিপশন কি হবে, আইটেম আন্ডারস্কোর ডিসক্রিপশন। তারপর ব্র্যান্ড আর্কাইভ রোবটস মেটা, এটা কি অন রাখবেন নাকি অফ রাখবেন। সো ব্র্যান্ড আপনি চাইলে ইন্ডেক্স করতে পারেন অথবা ইন্ডেক্স নাও করতে পারেন, এক্ষেত্রে আমি অফ রেখেছি। যদি আপনার ওয়েবসাইটে ব্র্যান্ড খুবই গুরুত্বপূর্ণ হয় সেক্ষেত্রে অবশ্যই এটা অন রাখবেন, অন করে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এরপর আছে কি প্রোডাক্ট ক্যাটাগরিজ। প্রোডাক্ট ক্যাটাগরিজ আর্কাইভ কিরকম হবে দেখতে পাচ্ছেন আইটেম, সেপারেটর, তারপর ওয়েবসাইটের নাম। ক্যাটাগরি আর্কাইভ ডিসক্রিপশন কিরকম হবে, আইটেম ডিসক্রিপশন। ক্যাটাগরি রোবট মেটা, এটা অন করে দিবেন, ইন্ডেক্স অপশনে রাখবেন আর তিনটাই অন করবেন নিচে, কারণ ক্যাটাগরির পাশে আমি এটার এসইও কতটুকু হয়েছে সেটা আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি অন করেছি। আপনি যদি না চান সেক্ষেত্রে অন করবেন না। সো সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তারপর আছে কি প্রোডাক্ট ট্যাগ। প্রথমে তো গিয়েছিলাম, এখানে হলো আমরা পোস্টের ট্যাগস গুলো দেখেছিলাম, এখানে দেখবো আমরা প্রোডাক্টের যে ট্যাগ গুলো, মাঝে মাঝে উলট পালট হয়ে যায় কোনটা পোস্টের ট্যাগ কোনটা প্রোডাক্ট ট্যাগ। সো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ট্যাগ। প্রোডাক্টের ট্যাগস গুলো কি কি আছে এখানে দেখেন, আর্কাইভটা কিরকম হবে, আইটেমস, সেপারেটর, সাইট নেম, ডিসক্রিপশন, ট্যাগ অন করা আছে। প্রোডাক্টের ট্যাগ গুলো কি ইন্ডেক্স হবে নাকি নো ইন্ডেক্স হবে, সো আমি এটাকে নো ইন্ডেক্সও রাখতে পারি অথবা চাইলে ইন্ডেক্সও করতে পারি প্রোডাক্টের ট্যাগ। আমি ইন্ডেক্সে ক্লিক করতেছি, এক্ষেত্রে সেভ চেঞ্জেসে ক্লিক দিচ্ছি। তারপর হলো কি প্রোডাক্টের কালার, আইটেম, সেপারেটর, সাইট নেম দেখতে পাচ্ছেন, তারপর ডিসক্রিপশন, তারপর কালার এখানে অন করা আছে, তারপর দেখতে পাচ্ছেন ইন্ডেক্স অপশন অন করা আছে, বাকি তিনটা অপশন নিচে অন করা আছে। আর বাকি যে নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এটা হলো কি আমার ওয়েবসাইটের সাথে একটা অ্যাপস আছে ইন্টিগ্রেট করা, সেইটার দুইটা অপশন, এই দুইটা আপনাদের প্রয়োজন নেই, সো এই দুটো আমি দেখালাম না। সো আমাদের টাইটেলস এন্ড মেটা সেটআপ করা হয়ে গিয়েছে। এরপর আছে সাইট ম্যাপ সেটিংস। সাইট ম্যাপ সেটিংসে ক্লিক করার পর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ইওর সাইট ম্যাপ ইন্ডেক্স ক্যান বি ফাউন্ড হিয়ার, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে সাইট ম্যাপটা ক্রিয়েট হয়েছে সকল সাইট ম্যাপ এই লিংকে গেলে পাবেন। সেটাতে যদি আমরা ক্লিক করি, নতুন ট্যাবে ওপেন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের কি কি সাইট ম্যাপ ক্রিয়েট হয়েছে সেই সাইট ম্যাপগুলো এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার পোস্টের জন্য একটা সাইট ম্যাপ ক্রিয়েট হয়েছে, আমার ওয়েবসাইটের যতগুলো পেজেস আছে সেই পেজের জন্য একটা সাইট ম্যাপ ক্রিয়েট হয়েছে, আমার ওয়েবসাইটের যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের জন্য একটা সাইট ম্যাপ ক্রিয়েট হয়েছে, আমার ওয়েবসাইটের যে প্রোডাক্টের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির জন্য একটা সাইট ম্যাপ ক্রিয়েট হয়েছে। ধরে নিচ্ছি আমি প্রোডাক্ট সাইট ম্যাপে ক্লিক করি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো লিংক এখানে শো করতেছে, অর্থাৎ এই সাইট ম্যাপগুলো আমরা নিয়ে যখন গুগলে সাবমিট করব গুগল সার্চ কনসোলে, তখন গুগল আমাদের সকল প্রোডাক্ট বা ওয়েবসাইটের সকল পেজ সবকিছু পেয়ে যাবে যা যা আমরা এসইও করাতে চাচ্ছি। সো সাইট ম্যাপে আমরা কি কি রাখবো কি কি রাখবো না এখানে ডিফাইন করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই লিঙ্কস পার সাইট ম্যাপ, একটা সাইট ম্যাপ কতটা লিঙ্ক ক্যারি করতে পারে। সো গুগলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই সাইট ম্যাপের সাথে 158টা লিঙ্ক আছে। এখানে সর্বোচ্চ 200 দেওয়া থাকে, আপনারা 300 করে দিতে পারেন, 400 করে দিতে পারেন, 200 রিকমেন্ডেড থাকে। কি আপনি কি ইমেজগুলোর জন্য কি সাইট ম্যাপ ক্রিয়েট করতে চান? ইয়েস। তারপর ইনক্লুড ফিচার ইমেজ ইন সাইট ম্যাপ, আপনার যে প্রোডাক্টের যে ফিচার ইমেজ সেটা কি সাইট ম্যাপে যাবে কিনা, অবশ্যই যাবে, সেটা অন করে দিবেন। বাকি অপশন দুইটা যেমন আছে তেমন থাকবে, সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এরপর আছে কি পোস্ট। সো পোস্ট যে আছে সেই পোস্টগুলো কি আপনি ইন্ডেক্স করতে চান বা পোস্টের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করতে চান? অবশ্যই আমার পোস্টের জন্য আমি সাইট ম্যাপ ক্রিয়েট করতে চাই। আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো ধরনের ব্লগ পোস্ট নাই করেন ই-কমার্স সাইটে, তাহলে এটা অফ করে দিবেন। কোনো কিছুর সাইট ম্যাপ প্রয়োজন না হলে সেটা অফ করে দিবেন, আর প্রয়োজন হলে সেটা অন করবেন। সো আমি এখানে ব্লগ পোস্ট করব, এই জন্য সাইট ম্যাপ এটা অন করেছি। এই দেখতে পাচ্ছেন ইন্ডেক্স HTML সাইট ম্যাপ, এটা অন রাখবেন, তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এরপর আছে কি পেজেস। সো আমি যতগুলো পেজ আছে সেগুলো সাইট ম্যাপে ইনক্লুড করতে চাই বা এসইও করতে চাই, পেজ গুরুত্বপূর্ণ। সো দুইটাই অন করে দিবেন, সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তারপর আছে কি অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের জন্য আমি গুগলে কোনো সাইট ম্যাপ ক্রিয়েট করতে চাই না, সেজন্য এটা অফ রেখেছি। HTML ব্লকের জন্য চাই না, সেটা অফ রেখেছি। স্লাইডারও ইন্ডেক্স করা খুব বেশি গুরুত্বপূর্ণ না, ওটা আপনার পেজের সাথেই চলে যাবে বা প্রোডাক্টগুলো যে যাবে সেটা সাথেই চলে যাবে, সো সেটা আপনাদের প্রয়োজন নেই, এটা অফ করে দিবেন। প্রোডাক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, দুইটাই অন করে দিবেন, সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এরপর আছে কি ক্যাটাগরিজ। এটা প্রোডাক্টের ক্যাটাগরিজ না, এটা হলো পোস্টের ক্যাটাগরিজ। সো আমার পোস্টের যে ক্যাটাগরিজ আছে সেগুলো কি আমি সাইট ম্যাপে রাখতে চাই,
আপনি যদি রাখতে চান সেক্ষেত্রে অন করবেন, আর না রাখতে চাইলে অফ করে দিবেন। আমি এক্ষেত্রে প্রয়োজন নেই, আমি অফ করে দিয়েছি। ট্যাগ যে আছে সেই ট্যাগগুলোর জন্য আলাদা সাইট ম্যাপ আমি ক্রিয়েট করতে চাই কিনা, সো আমি ট্যাগের জন্য কোনো সাইট ম্যাপ ক্রিয়েট করব না। আমি যে প্রোডাক্টটা আপলোড দিব প্রোডাক্টের সাথে আমার ট্যাগ চলে যাবে অটোমেটিক। কিভাবে যায় আমি আপনাদেরকে দেখাবো। সো ট্যাগের জন্য সাইট ম্যাপ প্রয়োজন নেই, অফ করে দিবেন। HTML ব্লক ক্যাটাগরিজ এটারও প্রয়োজন নেই, অফ থাকবে। স্লাইডার্স অফ থাকবে। ব্র্যান্ড অফ থাকবে। প্রোডাক্ট ক্যাটাগরিজ, আমার প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো আছে, ধরেন আমার ওয়েবসাইটে 10 বা 100টা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো যাতে গুগলে সার্চ দিলে পাওয়া যায় বা ইন্ডেক্স হয় সেটা আমি চাচ্ছি, সো এটা আমি অন করে দিয়েছি। তারপর ইনক্লুড এমটি টার্মস, যদি কোনো ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট না থাকে সেটাও কি ইন্ডেক্স হবে? না, আমার হওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি এটা অফ রাখতেছি। প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্টের যে ট্যাগগুলো আছে সেটার জন্য কি কোনো সাইট ম্যাপ ক্রিয়েট করার প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই, এই দুইটাই অফ রাখুন। প্রোডাক্ট কালার, প্রোডাক্টের কালারের জন্য কোনো সাইট ম্যাপের প্রয়োজন নেই, এই দুইটা অফ রাখুন। এটা প্রোডাক্টের মেটাডাটা হিসাবেই যাবে, এই যে প্রোডাক্টের কালার, ব্র্যান্ড, এগুলো প্রোডাক্টের মেটাডাটা হিসাবে যাবে এবং এসইও হবে, সেগুলো অন রাখার কোনো প্রয়োজন নেই। আর অ্যাপ বিল্ডার তো আপনাদের আসবে না, সো এটা আপনাদের প্রয়োজন নেই। এরপর আছে কি ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, সো এটা আমি অন করে রেখেছি, আগেই তো আমরা যখন করেছি তখন দেখতে পাচ্ছেন এই যে পোস্ট, পেজেস, প্রোডাক্ট, এই তিনটা জিনিস আমার ইনস্ট্যান্ট ইন্ডেক্স হবে, পোস্ট, পেজেস আর প্রোডাক্ট। আর মিডিয়া বা অন্য কিছু আমি ইনস্ট্যান্ট ইন্ডেক্স করাতে চাচ্ছি না। তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। এরপর আছে কি 404 মনিটরিং। 404 মনিটর কি, আপনার ওয়েবসাইট থেকে যদি কোনো পেজ রিমুভ হয়ে যায় বা রিমুভ করে দেন, সেটা যদি না পায় সেটা মনিটরিংটা এখানে দেখাবে যে কোন কোন পেজ রিমুভ হয়ে গিয়েছে, এবং ওই পেজে ক্লিক করলে আমরা তো সেট করে রেখেছি যে আমাদের হোম পেজে চলে যাবে। যদি কোনো পেজ না পায় সেক্ষেত্রে আমাদের হোম পেজে চলে যাবে। সো এখানে আমাদের কোন কোন পেজ রিমুভ হয়ে গিয়েছে বা রিমুভ করা হয়েছে সেগুলোর লিস্ট এখানে দেখাচ্ছে। এরপর আছে কি রিডাইরেকশন, আমরা চাইলে কোনো একটা পেজ যদি ডিলিট করে দেই, ওই পেজের জন্য রিডাইরেক্ট করে আমরা অন্য কোনো প্রোডাক্টের পেজেও পাঠাতে পারি। এক্ষেত্রে আমরা ডিফল্ট ভাবে তো আমরা প্রথমেই সেট করে রেখেছি কি কোনো পেজ যদি না পায় 404 হয়, আমাদের সরাসরি ওয়েবসাইটের হোম পেজে চলে আসবে। কেউ যদি চান এই যে অ্যাড নিউ রিডাইরেকশনে ক্লিক করে প্রত্যেকটা ইউআরএল এর জন্য আলাদা আলাদা রিডাইরেকশন পেজ ক্রিয়েট করতে পারেন, যে কোনো পেজ না পেলে কোন পেজে যাবে। এটা অনেক ক্ষেত্রে ঝামেলার, সো হোম পেজটাই আপনারা দিয়ে দিতে পারেন রিডাইরেক্ট ইউআরএল হিসাবে, যদি না আপনার খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো পোস্টের জন্য প্রয়োজন হয়ে থাকে। এরপর আছে কি এসইও অ্যানালাইজার, এগুলো র্যাঙ্ক ম্যাথের যে ওয়েবসাইট আছে তাদের সাথে যদি আপনার ওয়েবসাইটটা কানেক্ট করেন তাহলে ওরা এখানে এসইও অ্যানালাইজিং এর কিছু রিপোর্ট দেখাবে। আমি এখনো করি নাই বা করাটা খুব বেশি রিকমেন্ডেডও করতেছি না, আপনারা চাইলে করতে পারেন। এরপর আছে কি স্ট্যাটাস এন্ড টুলস, এখানে তেমন কোনো কিছুই নাই দেখতে পাচ্ছেন। এরপর আছে কি হেল্প এন্ড সাপোর্ট, এটা আপনার প্রয়োজন নেই। অ্যানালিটিক্স অপশনটা আমরা বাদ দিয়ে গিয়েছিলাম। অ্যানালিটিক্স অপশনে আসার পর দেখতে পাচ্ছেন র্যাঙ্ক ম্যাথ তাদের ওয়েবসাইটের সাথে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটাকে কানেক্ট করাতে বলতেছে। ওরা বলতেছে এটা সিকিউর, কিন্তু আমি এখনো কানেক্ট করি নাই, আপনারা চাইলে কানেক্ট করতে পারেন। কানেক্ট করলে এখানে ডিটেলস দেখতে পারবেন। সো র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন সেটআপ করা আমাদের সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের কাজ হলো র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনে আমরা যে সাইট ম্যাপটা ক্রিয়েট করেছি সেই সাইট ম্যাপটা নিয়ে গুগল সার্চ কনসোলে সাবমিট করা এবং গুগল সার্চ কনসোলে ভেরিফাইড করানো। সো এটা কিভাবে করব চলুন দেখি। এরপর আমরা ফাইনালি প্রোডাক্ট এসইও কিভাবে কি করতে হয় সেগুলো দেখব। সো এই জন্য আমরা চলে যাব সাইট ম্যাপ সেটিংসে। সাইট ম্যাপ সেটিংসে আসার পর এই যে ইউআরএলটা আছে আপনার সাইট ম্যাপের, এটাতে একবার ক্লিক করুন। ক্লিক করে দেখুন আপনার সাইট ম্যাপগুলো সঠিকভাবে ক্রিয়েট হয়েছে কিনা। এই যে এখানে আপনারা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের সাইট ম্যাপে সকল সাইট ম্যাপগুলো সঠিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই সাইট ম্যাপটা যদি গুগলে সাবমিট করতে হয় তাহলে গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ভেরিফাইড করাতে হবে। সো আগে চলুন সেই কাজটা সম্পূর্ণ করি, পরবর্তীতে আমরা সাইট ম্যাপ সাবমিট করব। আমরা এসেছি গুগল সার্চ কনসোলে। সার্চ কনসোলে আপনারা কিভাবে আসবেন এখানে আপনাদেরকে দেখাই। এখানে আপনারা সার্চ দিবেন গুগল সার্চ কনসোল। এখানে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গুগল সার্চ কনসোল টুলস নামে অপশনটা এখানে চলে এসেছে। এটাতে যদি ক্লিক করি এখানে আসবে কি স্টার্ট নাও। ক্লিক করার পর প্রথমেই আপনাকে বলবে আপনার ডোমেনটা ভেরিফাইড করাতে। এখানে আমি লিখছি googlefume.com কন্টিনিউ। সো আমাদের ডোমেনটা দিয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গুগল আমাদের ডোমেন ভেরিফিকেশনের কিছু অপশন দিয়েছে। এখানে আছে দেখতে পাচ্ছেন ভেরিফাইড ডোমেন ওনারশিপ ভায়া ডিএনএস রেকর্ড। এখানে দুইটা অপশন আছে, টেক্সট রিকমেন্ডেড অথবা আছে সিনেম। সো টেক্সট অপশনটাই সবচেয়ে ভালো এবং রিকমেন্ডেড। সো এটা কিভাবে করবেন চলেন দেখি। একটা টেক্সট রেকর্ড নিয়ে ওরা আমাদের ডিএনএস যে কনফিগারেশন আছে সেখানে সাবমিট করতে বলেছে। এইটা হলো সেই টেক্সট রেকর্ড। আমরা এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের যে হোস্টিং প্যানেল আছে সরাসরি। এই যে আমার এক্ষেত্রে একজন হোস্ট, এই ওয়েবসাইটের জন্য আপনাদের যদি ভিন্ন কোনো হোস্টিং থাকে সেই হোস্টিং প্যানেলে চলে যাবেন।
যদি আপনারা না পারেন বা আপনাদের সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনাদের হোস্টিংয়ে সবসময় চ্যাট সাপোর্ট বা টিকিট সাবমিট করা যায়, ওদেরকে আপনি বলবেন আপনার এই যে টেক্সট রেকর্ডটা আছে এটা সাবমিট করে দিতে, সো ওরাই আপনাকে সাবমিট করে দিবে। এটা খুব বেশি জটিল কাজ না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদি ঝামেলা মনে হয় ওদেরকে দিয়ে করাবেন, সাপোর্টের লোক দিয়ে, আর আপনারা নিজেরাই করতে পারবেন। কিভাবে করবেন দেখাই। সি প্যানেলে ক্লিক করছি, এরপর আপনি সার্চ দিবেন ডিএনএস লিখে। ডিএনএস লেখার পর দেখতে পাচ্ছেন জোন এডিটর নামে একটা অপশন এসেছে। ক্লিক করার পর আমার ডোমেনটা এখানে শো করতেছে, আমি ম্যানেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেকর্ড আছে, এর মধ্যে আমি একটা টেক্সট রেকর্ড অ্যাড করব। সো টেক্সট রেকর্ড অ্যাড করব কিভাবে, অ্যাড রেকর্ডে ক্লিক করতেছি। সো ভ্যালিড জোন নেম আপনি দিবেন আপনার ওয়েবসাইটের যে ডোমেনটা আছে সেটা। ডোমেনটা লেখার পর আরেকটা ফুল স্টপ দিবেন, .com/ আবার ডট দিবেন। এরপর আছে কি টাইপ, এখানে কি টাইপটা কি এ টাইপ না, এখানে হলো টেক্সট টাইপ। টেক্সট টাইপ আমরা সিলেক্ট করে নিচ্ছি, আমরা টেক্সট রেকর্ডটা এখানে পেস্ট করে দিচ্ছি। সেভ রেকর্ডে ক্লিক করছি, আমরা দেখি রেকর্ডটা সেভ হয়েছে কিনা। এই যে সেভ হয়েছে। এখন আমরা এখানে গিয়ে ভেরিফিকেশনে ক্লিক করি, ভেরিফাই। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলের সাথে ভেরিফাইড হয়ে গিয়েছে। গো টু প্রপার্টিতে ক্লিক করলে আমরা চলে আসব। এরপর হয়েছে কি আপনার ওয়েবসাইটের যে সাইট ম্যাপ আছে সেটা সাবমিট করতে হবে। সো আমরা সাইট ম্যাপটা কিভাবে সাবমিট করব চলেন দেখি। সো এক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে আবার যাচ্ছি। আমরা যাব কোথায়, সাইট ম্যাপ অ্যান্ড সেটিংসে। এখানে আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েট হয়েছে, এটাতে ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে গিয়েছে। কন্ট্রোল এ কন্ট্রোল সি দেই, কপি করে নিলাম সাইট ম্যাপের যে ইউআরএলটা। এরপর আমরা চলে যাব সরাসরি গুগল সার্চ কনসোলে। আমরা সঠিক জায়গায় আছি, হ্যাঁ সঠিক জায়গায় আছি। এরপর আপনারা যাবেন কোথায়, সাইট ম্যাপসে। সাইট ম্যাপসে আসার পর এখানে বলতেছে কি অ্যাড নিউ সাইট ম্যাপ, এটাতে পেস্ট করে দিন আপনার সাইট ম্যাপটা। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। সো দেখতে পাচ্ছেন আমার সাইট ম্যাপটা সঠিকভাবে সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। এখানে যদি আবার আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে যেগুলো দেখাচ্ছে কুড নট ফিস। এটা ঠিক হয়ে যাওয়ার কথা। যদি এরকমভাবে ঠিক না হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে আসার পর ধরে নিচ্ছি আমি প্রোডাক্টে যাচ্ছি। এই যে আমার প্রোডাক্টের যে সাইট ম্যাপটা আছে, প্রত্যেকটা সাইট ম্যাপ ইন্ডিভিজুয়ালভাবে আপনি আপলোড করতে পারেন। এখানে দিচ্ছি আমি সাইট ম্যাপসে আবার যাচ্ছি, কন্ট্রোল ভি। এটা হলো আমার প্রোডাক্টের যে সাইট ম্যাপ, আলাদা আলাদাভাবেও করা যায়। দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গিয়েছে, আমার 45টা প্রোডাক্ট এখানে পেয়ে গিয়েছে। এখানে সাকসেস দেখাচ্ছে না কারণ কি মাঝে মাঝে এই ধরনের সমস্যা হয় যে সাকসেস দেখায় না। দেখছেন এখন আবার দেখাচ্ছে যে 45টা। সেটা প্রথমে একটু সময় লাগে, তারপর আস্তে আস্তে ফিক্স হয়ে যায়। সো আমরা শিখে গিয়েছি র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন কিভাবে ইনস্টল করতে হবে, সঠিকভাবে সবকিছু সেট আপ করতে হবে, সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে, সাইট ম্যাপ গুগলে নিয়ে সেটা সাবমিট করতে হবে, গুগলের ডোমেন ভেরিফিকেশন করতে হবে। সবকিছু আমরা শিখে গিয়েছি। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হলো আমরা একটা প্রোডাক্ট কিভাবে এসইও করব র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের মাধ্যমে, সেটা দেখা। তো চলুন আমরা দেখি। আমরা সকল ট্যাব কেটে দিচ্ছি যেগুলো আমাদের এখন প্রয়োজন নেই। আমরা যাচ্ছি উকমার্স প্রোডাক্টস, অল প্রোডাক্টস অপশনে যাচ্ছি। সো উকমার্স অল প্রোডাক্টস অপশনে আসার পর দেখতে পারবেন আপনাদের সকল প্রোডাক্ট, এটা তো আপনারা জানেন। এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এসইওর অপশন, এই যে দেখতে পাচ্ছেন এসইও ডিটেলস, এটা যদি আপনি তুলে দেন তাহলে এখানে দেখাবে না, আর যদি টিক চিহ্ন দিয়ে রাখেন এখানে দেখাবে। সো আমাদের ইন্ডেক্স হয়ে আছে এরকম একটা প্রোডাক্ট আমরা দেখ। সো নিচে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন পোর্টেবল মনিটর, এটাতে আমরা ক্লিক করছি। আচ্ছা, প্রোডাক্ট এসইও শুরু করার আগে একটা বিষয় বলে নেই। এই ভিডিওতে আপনাদের দেখানো হলো র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের সকল কিছু এবং একটা প্রোডাক্ট এসইও কিভাবে করতে হয়। এসইও কিন্তু এখানে শেষ না, আপনাদের কিন্তু বেসিক দেখানো হয় না এবং অ্যাডভান্স লেভেলের আরো অনেক কিছু আছে এসইওর যে ইনডেপথ বিষয়গুলো, সেগুলো আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনারা এগুলো আস্তে আস্তে স্টাডি করবেন এবং আস্তে আস্তে শিখে যাবেন। তবে আপনার যদি কোনো কিছু নাও জানা থাকে, অন্যান্য নলেজ যদি নাও থাকে, আপনি অনায়াসে আপনার ওয়েবসাইট বা প্রোডাক্ট এসইও করতে পারবেন এভাবে। আর এখানে অনেক টেকনিক্যাল বিষয় দেখানো হলো, বাকি যে অফ পেজ এসইও, তারপর টেকনিক্যাল এসইও, তারপর অন পেজ এসইও, এগুলো আপনারা দেখবেন আস্তে আস্তে। তো চলুন আমরা প্রোডাক্ট এসইওটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রোডাক্ট যখন আপলোড করেন প্রোডাক্টের সবসময় একটা টাইটেল দিয়ে থাকেন। প্রোডাক্টের যে টাইটেল এটা আমরা দিয়ে থাকি, টাইটেল দিয়েছি। তারপর আছে কি প্রোডাক্টের ডিসক্রিপশন, দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি। সো ডিসক্রিপশনের প্রথমেই দিয়েছি কি পোর্টেবল মনিটর 11.6 ইঞ্চি স্পেসিফিকেশন। এটা আমি ব্যবহার করেছি কারণ এটা একটা এসইও কিওয়ার্ড, যেই কিওয়ার্ডটা আমাদের টাইটেলেও ব্যবহার করা হয়েছে এবং প্রোডাক্টের ক্যাটাগরি আমি সঠিকভাবে সিলেক্ট করে নিয়েছি। সো এসইও ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন প্রথমটা হলো কি এটা এইচ অন হেডিং, সরি এটাকে আমি H2 দিয়েছি। প্রথমটা যদি H1 ধরি তাহলে এটা H2 দিয়েছি, আপনারা H1ও ব্যবহার করতে পারেন
সো এটা দিয়েছি। তারপর প্রোডাক্টের যে স্পেসিফিকেশন সেটা আমি লিখেছি। তারপর প্রোডাক্টের যে রিলেভেন্ট ছবি আছে সেগুলি দিয়েছি। এখানে ইমেজ যখন আপনি দিবেন, ইমেজের অল্টারনেটিভ টেক্সট অবশ্যই ব্যবহার করবেন। এই যে দেখেন ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন ইমেজের যে টাইটেল এটার পাশাপাশি অল্টারনেটিভ টেক্সট, ইমেজের ডিসক্রিপশন ইত্যাদি ব্যবহার করা হয়েছে। আপনারা ইমেজের টাইটেল, ডিসক্রিপশন এবং অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করবেন। এখানে অল্টার টেক্সট কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় গুগলের রোবট যখন সাইটম্যাপ থেকে স্ক্রলিং করে তখন ওরা দেখতে পারে। অল্টার টেক্সট অনেক ক্ষেত্রে যারা দৃষ্টি প্রতিবন্ধী, আপনাদের ফোনে যেমন অ্যাক্সেসিবিলিটি অপশন আছে সেরকমের তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। আর এটা গুগলের এসইওতেও, গুগলের বট যখন কোনো কিছু পড়ে তখন তাদের ক্ষেত্রে এটা হেল্পফুল। সো অল্টারনেটিভ টেক্সট, ডিসক্রিপশন এগুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে বুঝতে পারবে গুগলের বট যখন আপনার পেজ স্ক্রল করবে, এই প্রোডাক্ট পেজ, বুঝতে পারবে যে এই ইমেজটা এই প্রোডাক্টের বা এই সংক্রান্ত বিষয়ে কথা বলা হয়েছে। সো অবশ্যই ব্যবহার করবেন। আর প্রোডাক্ট বা পেজ এসইও করার জন্য অনেক অনেক টেকনিক আছে, ভালো কন্টেন্ট লেখার জন্য অনেক অনেক টেকনিক আছে। তবে আমি এক কথায় যেটা সাজেস্ট করব সেটা হলো, সকল টেকনিকের আগে সেটা হলো আপনার কন্টেন্ট বেটার করতে হবে। গুগল সার্চ এখন যে সিস্টেমটা চালু করেছে সেটা হলো ইউজার ইন্টারাকশন বেস। ইউজার যাতে আপনার ওয়েবসাইটে ঢুকে সে যে প্রশ্নের সমাধান খুঁজতেছে সেই প্রশ্নের সঠিক সমাধান আপনার কাছে পায় এবং ইজিলি পায়, তার যাতে ভালো লাগে এবং সকল সমাধান যাতে পেয়ে যায় কম্পিটিটরদের তুলনায়, সেটাই হবে আপনার প্রথম অ্যাপ্রোচ। অত কিওয়ার্ড নিয়ে ঘাটাঘাটি অনেক টেকনিক্যাল কিছু করে দেখতে পারবেন যে আপনার কন্টেন্ট ভালো হয় নাই বা আপনি ইউজার ইনফরমেশন ভালোভাবে দেন নাই, ইউজারদেরকে প্রোভাইড করেন নাই, তাই আপনার এসইওতে র্যাঙ্ক হচ্ছে না। সো কন্টেন্টের প্রতি, আপনার পেজের প্রতি এবং এটা যাতে ইউজার ফ্রেন্ডলি হয় সেদিকে অবশ্যই গুরুত্ব দিবেন। আর এসইও সকল বিষয় তো অবশ্যই মনিটর করবেন। আমরা টাইটেল দিয়েছি, এরপর দেখতে পাচ্ছেন এটার স্পেসিফিকেশনের লিস্ট চাইলে আপনি দিতে পারেন। স্পেসিফিকেশন দিলে খুবই ভালো হতো। এখানে স্পেসিফিকেশন মোটামুটি দেয়া হয়েছে, আরো সুন্দরভাবে আমরা চাইলে দিতে পারতাম। এরপর দেখতে পাচ্ছেন প্রোডাক্টের অনেক ইমেজ ব্যবহার করেছি ডিসক্রিপশনে। এটাও অনেক ক্ষেত্রে এসইওতে হেল্প করে এবং ইউজার যখন কোনো কিছু দেখে বা প্রোডাক্ট, সেক্ষেত্রে তার ভিজিবিলিটি বা দেখার সুবিধা হয় অনেক কিছু বোঝার। সো এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। সেটা হলো এই যে সকল কিছু যখন আপনি ব্যবহার করবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড ব্যবহার করবেন। ফোকাস কিওয়ার্ড কি? এই দেখেন পোর্টেবল মনিটর। আমাদের ফোকাস কিওয়ার্ড কি? এই দেখেন, আমরা যদি উপরে যাই, পোর্টেবল মনিটর। সেটা আমাদের ফোকাস কিওয়ার্ড। এটা দেখেন এখানেও ব্যবহার করেছি, পোর্টেবল মনিটর। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবকিছুতে টিক চিহ্ন টিক চিহ্ন টিক চিহ্ন টিক চিহ্ন দেয়া আছে। এখানে দেখেন ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন এসইও টাইটেল আমরা ব্যবহার করেছি। ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন মেটা ডিসক্রিপশন আমি ব্যবহার করেছি। ফোকাস কিওয়ার্ড ইউআরএল এ থাকতে হবে, ইউআরএল এ আমরা দিয়েছি। ফোকাস কিওয়ার্ড কন্টেন্টের ভিতর 10 বার যাতে আসে সেটা আমরা দিয়েছি। ফোকাস কিওয়ার্ড কন্টেন্টের ভিতর যাতে থাকে সেটা আমরা দিয়েছি। এরপর আছে কি, কন্টেন্টটা মাত্র 285 ওয়ার্ড লং, এটা মিনিমাম 600 ওয়ার্ড করতে বলেছে। এক্ষেত্রে আপনাদের যদি প্রয়োজন না হয়, জোর করে আপনারা কন্টেন্ট বা ওয়ার্ডের পরিমাণ বাড়াবেন না। এটা ইউজারদের অনেক ক্ষেত্রে অনেক ঝামেলায় ফেলে, ইউজার ফ্রেন্ডলি না। যদি জোর করে হয় যে কন্টেন্ট প্রয়োজন নাই কোনো ইনফরমেশন, তারপর আপনি জোর করে ঢুকাচ্ছেন, এটা আপনাদের প্রয়োজন নাই। সো যতটুকু রিলেভেন্ট অতটুকু দিবেন। অনেক সময় ওদের সাজেশন আপনি ইগনোর করতে পারেন এসইওর ক্ষেত্রে। এরপর আছে কি এডিট স্নিপিট। এখানে হলো খেলাটা। এডিট স্নিপিটে আসার পর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে কেউ যদি সার্চ দেয় আপনার এই প্রোডাক্টটা, তাহলে সে কিভাবে দেখতে পারবে সার্চ রেজাল্টে। দেখতে পাচ্ছেন প্রথমে ইউআরএলটা থাকবে, তারপর প্রোডাক্টের টাইটেল থাকবে, তারপর প্রোডাক্টের একটা ডিসক্রিপশন থাকবে। এখন প্রোডাক্টের টাইটেলটা কি হবে? এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি, পোর্টেবল মনিটর 11.6 ইঞ্চি এলসিডি। এত এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা অটোমেটিক নিয়ে নেবে। যদি অটোমেটিক না নেয় সেক্ষেত্রে আপনি একেবারে উপরে যেটা দিয়েছেন এখান থেকে কপি করে এনে ওখানে পেস্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু আমি অপটিমাইজ করেছি। এখানে দেখেন লাস্টে রাসবেরি পাই, নিনটেন্ডো সুইচ অনেক কিছু আছে, কিন্তু আমি যদি এখানে যাই এডিট স্নিপিটে, এখানে দেখেন অত কিছু নাই, অ্যান্ড অল দিয়ে দিয়েছি। কারণ এর চেয়ে বেশি যদি আমি লিখি তাহলে দেখেন এটা রেড কালার দেখাচ্ছে, বুঝতে পারছেন? মানে বেশি বড় টাইটেল হয়ে যাচ্ছে। এত বড় টাইটেল গুগলে সার্চ দিলে কেউ বাকিগুলো আসলে পড়তে পারে না। সো রিলেভেন্ট না, বেশি বড় করবেন না টাইটেল, তাহলে আপনার ইউআরএলটাও বড় হয়ে যেতে পারে। এরপর দেখেন ইউআরএলটা আমি এই টাইটেলের সমান বড় রাখবো না, তাই আমি ইউআরএলটা কি হবে, এই যে দেখেন এইদেশি.com/product, এই আইডিটা আমার ভিন্ন জায়গা থেকে এসেছে। আমি যে অ্যাপস ব্যবহার করি সেটার আলাদা বিষয়, এটা আপনাদের আসবে না। সো এরপর আছে কি প্রোডাক্টের যে নামটা, ইউআরএলটা কতটুকু হবে সেটা আপনি এখানে ডিফাইন করতে পারবেন।
তারপর যে ডিসক্রিপশনটা, এটা আপনি যেই ডিসক্রিপশনটা মানুষ পড়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে সহজে বুঝতে পারবে সেরকম একটা ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশনের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছি, পার্মালিঙ্কেও ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছি, পোর্টেবল মনিটর, আর টাইটেলেও আমি ফোকাস কিওয়ার্ড পোর্টেবল মনিটর ব্যবহার করেছি। এটা মোবাইলে কেমন দেখাবে এখানে দেখতে পাচ্ছেন, এই যে মোবাইলে সার্চ দিলে কিরকম দেখাবে। এরপর আমাদের যে ফোকাস কিওয়ার্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন পোর্টেবল মনিটর, তারপর আছে গেমিং মনিটর ফর রাসবেরি পাই এইচডিএমআই, আরো কিছু কিওয়ার্ড ব্যবহার করেছি। এখানে টোটাল 5টা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা যায়। সো র্যাঙ্ক ম্যাথ দিয়ে একটা প্রোডাক্ট সঠিকভাবে কিভাবে এসইও করতে হয় আমরা শিখে গিয়েছি অলরেডি। দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের এসইওর যত কাজ আছে র্যাঙ্ক ম্যাথে সেগুলো আমাদের সম্পন্ন হয়েছে। এখানে জেনারেলে ক্লিক করলে তো আমরা পাচ্ছি স্নিপিট, তারপর অ্যাডভান্সে গেলে এগুলো আপনাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এগুলো একবার তো আমরা সেট করে এসেছি। স্কিমা, এই যে ই-কমার্স স্কিমা, এটা প্রো ভার্সনে বলতেছে, এখানে শো করতো কিন্তু এটা প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়ায় পাঠালে কিরকম দেখাবে, এভাবে দেখাবে। তো আমাদের কাজ হয়ে গিয়েছে, এখন আমরা আপডেট বাটনে ক্লিক করব। এক্ষেত্রে আপনি পাবলিশ বাটনে ক্লিক করবেন বা আপডেট বাটনে ক্লিক করবেন। এখন এই প্রোডাক্টের নামটা লিখে যদি আমি সার্চ দেই গুগলে, দেখেন এই যে দ্বিতীয়তে আমার লিঙ্কটা শো করতেছে। এই প্রোডাক্টটা অনেক আগেই এসইও করা ছিল, এই যে দারাজের পরপরই আমার ইউআরএলটা আছে, সেই জন্য এখানে শো করতেছে। যেভাবে দেখেছেন ঠিক সেভাবে। আর আপনার কোনো প্রোডাক্টের ইউআরএল গুগলে সাবমিট হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন আপনাদেরকে একটু দেখাই। এটা হলো, আমরা এই প্রোডাক্টের ইউআরএলে যাচ্ছি, যাওয়ার পর এই ইউআরএলটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এখানে এসে সার্চ দিবেন, গুগল সার্চ কনসোলে এসে সার্চ দিবেন। সো সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা বা প্রোডাক্টের ইউআরএলটা গুগল সাইট ম্যাপে অলরেডি সাবমিট করা আছে বা গুগলে আছে। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন এখানে দেখাচ্ছে, স্নিপেটে প্রবলেম আছে, এগুলো কি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টে এখন পর্যন্ত কেউ কোনো রিভিউ দেয় নাই, এই জন্য রিভিউ অপশন অপশনাল আছে, বা কেউ কোনো স্টার রেটিংও দেয় নাই এই প্রোডাক্টে, কমেন্টও করে নাই। সো এগুলোকে আমরা বলি কি স্কিমা ডাটা। সো এই ডাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখনো কেউ দেয় নাই। সো এই দুটো এখনো ওয়ার্নিং দেখাচ্ছে, আর প্রোডাক্টের ব্র্যান্ড অলরেডি দেয়া আছে, আর ব্র্যান্ড না থাকলে ব্র্যান্ডেরও ওয়ার্নিং দেখাতো। সো আপনারা এগুলো দিবেন। আশা করছি প্রোডাক্ট এসইও নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনি যদি নুবো হয়ে থাকেন এখন আপনি আপনার প্রোডাক্টের এসইও করতে পারবেন, কিন্তু অবশ্যই সাজেশন থাকবে এসইওর যে ইনডেপথ বিষয়গুলো আছে সেগুলো আপনারা আস্তে আস্তে স্টাডি করবেন এবং শিখতে থাকবেন। শেখার কোনো শেষ নেই, যখন নতুন করে আরো শিখবেন আরো অনেক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে এবং সবকিছু ক্লিয়ার কাট দেখতে পারবেন। সো এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।